হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চরিত্রহীন উপন্যাসের ৫৭তম পর্বে আপনাদের সকলকে স্বাগত। চলুন শুরু করা যাক। দ্বার খুলিতেই অঘোরময়ী বকিয়া উঠিলেন, তোরা কি সব কানের মাথা খেয়েছিস ঝি? এ যে আধ ঘণ্টা ধরে কড়া নাড়ছি আমরা। এবার ঝিও গর্জিয়া উঠিল, কানের মাথা চোখের মাথা না খেলে কি আর তোমার বাড়িতে কেউ চাকরি করতে আসে মা? এবার চোখ কান ওয়ালা কাউকে দেখে রেখো মা, আমাকে জবাব দাও। রান্নাঘর থেকে আমি সদর দরজার ডাক শুনতে পাবো না? অঘোরময়ী নরম হইয়া বলিলেন, বৌমা কোথায়? ঝি অস্ফুট ঝঙ্কারে কহিল, দেওরকে নিয়ে সারাদিন সোহাগ হচ্ছে, আর কি হবে? ওই যে দোর খুলে দিতে বলেছিলুম বলে আমার চোখ রাঙিয়ে আস্পর্ধা দেখিয়ে দিলে। ওমা, এ যে বড়োবাবু! বলিয়া ঝি অপ্রতিভ হইয়া পাশ কাটাইয়া দাঁড়াইল। অঘোরময়ী মুখ ফিরাইয়া বলিলেন, উপিন, আয় বাবা, ওপরে আয়। চলো মাসিমা, যাচ্ছি। বলিয়া উপেন্দ্র অঘোরময়ীর পেছনে পেছনে সিঁড়ি বাহিয়া উপরে উঠিতে লাগিল, কিন্তু সমস্ত কথাই তাহার কানে গিয়াছিল। উপরে আসিয়া অঘোরময়ী তীব্র কণ্ঠে ডাক দিলেন, কোথায় আছো? একবার বার হও না বৌমা, উপিন এসেছে যে। অন্ধকার ঘরের ভিতর বসিয়া কিরণময়ীর বুকের ভেতরটা ধড়াস করিয়া উঠিল এবং বিছানার মধ্যে দিয়া দিবাকরের সর্বাঙ্গ শিথিল হইয়া গেল। অঘোরময়ী পুনরায় ডাক দিলেন, গেলে কোথায়? একখানা মাদুর টাদুর পেতে দাও না বৌমা, উপিন দাঁড়িয়ে থাকবে নাকি গো? কিরণময়ী বাহিরে আসিয়া বারান্দায় একখানা মাদুর পাতিয়া দিল। তাহার মুখ দিয়া সহসা কথা বাহির হইল না। উপেন্দ্র কাছে আসিয়া প্রণাম করিয়া বলিল, ভালো আছেন বৌঠান? কিরণময়ী নিজেকে সামলাইয়া ফেলিল, ঘাড় নাড়িয়া কহিল, হ্যাঁ। তুমি কেমন ঠাকুরপো? বউ ভালো আছে? খবর না দিয়ে এমন হঠাৎ যে? কিন্তু কণ্ঠস্বর শুনিয়া উপেন্দ্র আশ্চর্য হইয়া গেল। গলার মধ্যে কোথাও যেন লেশমাত্র রস নাই, এমনই শুষ্ক, এমনই নীরস। উপেন্দ্র কহিল, মক্কেলের পয়সায় আসা বৌঠান, আবার কাল বিকেলেই ফিরে যেতে হবে। কালীঘাটের দরকার সেরে বেরিয়েই দেখি মাসিমা, সেই পর্যন্ত সঙ্গে সঙ্গেই ঘুরছি। দিবাকরের খবর কি বলুন তো? সে দেয় না চিঠিপত্র, না দেয় একটা খবর। বেরিয়েছে বুঝি? কিরণময়ী কহিল, মাথা ধরেছে বলে শুয়েছেন। কি জানি, বোধ করি ঘুমিয়ে পড়েছেন। অঘোরময়ী মেজাজ আজ ভালো ছিল না। একে তো বধূর দোষ দেখাইতে পারিলে সে সুযোগ তিনি কোনোদিন ছাড়িতেন না, তাহাতে দিবাকরের প্রতি তাহার চিত্ত প্রসন্ন ছিল না। সকালে তাহাকে সঙ্গে করিয়া কালীঘাটে যাইতে চাহিয়াছিলেন, কিন্তু কাজের অছিলায় দিবাকর অস্বীকার করিয়াছিল। তীক্ষ্ণভাবে বলিলেন, এই তো তুমি তার ঘর থেকে বেরুলে বৌমা, সে ঘুমুচ্ছে কি না তাও জানো না? না, জানি নে, বলিয়া কিরণময়ী শাশুড়ির প্রতি একটা বিষ দৃষ্টি নিক্ষেপ করিল। উপেন্দ্র উচ্চকণ্ঠে ডাক দিলেন, দিবাকর। সাড়া পাওয়া গেল না। আবার ডাক দিলেন, দিবাকর, ঘুমিয়েছিস? সে জাগিয়াছিল। এ আহ্বান উপেক্ষা করিতে পারিল না, সাড়া দিয়া ধীরে ধীরে বাহিরে আসিয়া দাঁড়াইল। প্রণাম করিয়া অব্যক্তস্বরে কহিল, কখন এলে ছোটদা? সকালে। তোর মাথা ধরেছে নাকি? সামান্য। অঘোরময়ী রাগ করিয়া বলিলেন, মাথা ধরবে না বাছা? প্রথম প্রথম তবু যা হোক একটু ঘুরে ফিরে আসতে, এখন একেবারে বাড়ির বার হও না। সকালে বললুম, দিবু, আমার সঙ্গে একবার কালীবাড়ি চল তো বাছা। না মাসিমা, কাজ আছে। তোমার কি কাজ ছিল বলো তো বাপু? দিবাকর চুপ করিয়া দাঁড়াইয়া রহিল। উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন, চিঠিপত্র লেখাও বন্ধ করেছিস? কোন কলেজে ভর্তি হলি? দিবাকর মৃদুস্বরে বলিল, কলেজ খুললেই ভর্তি হব, এখনো হইনি। খুললেই ভর্তি হব, এখনো হইনি? অসহ্য ক্রোধে উপেন্দ্রের দুই চক্ষু আগুনের মতো জ্বলিয়া উঠিল। ১৬-১৭ দিনের বেশি সমস্ত কলেজ খুলে গেছে, তুই তাও বুঝি জানিস নে? দিবাকরের মুখখানা কাগজের মতো সাদা হইয়া গেল। সে কাঠের মূর্তির মতো দাঁড়াইয়া রহিল। অঘোরময়ী অত্যন্ত বিরক্ত হইয়া বলিতে লাগিলেন, কি করে খবর জানবে উপেন? দুজনের কি যে রাত দিন ফষ্টি নষ্টি হাসি তামাশা ফুসফুস গল্পগুজব হয়, তা ওরাই জানে। আমি বারবার বলি, বৌমা, ও পরের ছেলে, লেখাপড়া করতে এসেছে, ওর সঙ্গে অষ্টপ্রহর অত কেন? হলোই বা দেওর। বউ মানুষের সমস্ত ছেলের কাছে একটু সরম ভরম থাকবে না? তা কে কার কথা শোনে?
উপেন্দ্রের প্রতি চাহিয়া কহিলেন, তুই বসে আছিস উপিন, তাই নইলে এতক্ষণ এসে আমার চুলের মুঠি ধরত। ও আমার এমন লক্ষ্মী বউ, আমি দিব্যি করে বলতে পারি উপিন, সমস্ত দোষ ওই হতভাগীর। কিরণময়ী নীরবে অদূরে দাঁড়াইয়া ছিল, একটা কথাও জবাব দিল না। ধীরে ধীরে রান্নাঘরের দিকে চলিয়া গেল। অঘোরময়ী তেমনি ক্রুদ্ধ স্বরে কহিলেন, ওগো বড় মানুষের মেয়ে, বাছা আমার সারাদিন উপসী, কিছু খাওয়া দাওয়ার উদ্যোগ করো গে, অমন করে চলে গেলে তো হবে না। কিরণময়ী ফিরিয়া দাঁড়াইয়া একেবারে সহজ সুরে কথা কহিল, তাই তো যাচ্ছি মা। উপেন্দ্রকে উদ্দেশ্য করিয়া বলিল, পালিও না যেন ঠাকুরপো, আমার খানকতক লুচি ভেজে আনতে 10 মিনিটের বেশি লাগবে না। স্তব্ধ মূর্ছিত প্রায় দিবাকরকে কহিল, ছোট ঠাকুরপো, তোমাকে অমনি দিয়ে দেই গে, রান্নাঘরে এসো। মা ঝিকে একবার দোকানে পাঠিয়ে দেন, ঠাকুরপোর জন্য কিছু মিষ্টি কিনে আনবে। অঘোরময়ী কিংবা উপেন্দ্র কেহই তাহার জবাব দিতে পারিল না। এই বধূটির অপরিমেয় সংযম এবং অসীম অহংকার যেন একই কালে বুদ্ধির অতীত হইয়া ইহাদিগকে কিছুক্ষণের জন্য নির্বাক বজ্রাহত প্রায় করিয়া রাখিল। প্রায় আধা ঘণ্টাখানেক কথাবার্তা কহিয়া অঘোরময়ী তাহার আহ্নিক এবং মালা জপ সাঙ্গ করিয়া উঠিয়া গেল। কিরণময়ী কাছে আসিয়া কহিল, আমার ঘরে তোমার খাবার দিয়েছি ঠাকুরপো, ওঠো। উপেন্দ্র নিঃশব্দে উঠিয়া আসিয়া নির্দিষ্ট আসন উপবেশন করিলে। কিরণময়ী অদূরে মেঝের উপর বসিয়া পড়িয়া কহিল, আজ এই দিয়েই যা হোক দুটো খাও ঠাকুরপো। বেশি কিছু করতে গেলেই অনর্থক রাত হয়ে পড়ত। উপেন্দ্র মুখ তুলিয়া চাহিল। ক্ষীণ দীপালোকে তাহার মুখখানা পাথরের মতো কঠিন দেখাইতেছিল। খাবারের থালাটা একপাশে ঠেলে দিয়ে কহিল, বৌঠান, খাবার পক্ষেই যথেষ্ট, কিন্তু আমি খেতে আসিনি, আপনার সঙ্গে নিভৃতে দুটো কথা কইতে এসেছি। কিরণময়ী কহিল, আমার বহু ভাগ্য, কিন্তু খাবে না কেন? উপেন্দ্র সগ্নে ক্ষণিককাল একদৃষ্টে চাহিয়া রহিল। তাহার কঠিন মুখ যেন কঠিনতর দেখাইতে লাগিল। কহিল, আপনার ছোঁয়া খাবার আজ খেতে আমার ঘৃণাবোধ হচ্ছে। কিরণময়ী নিঃশব্দে ঘাড় হেঁট করিয়া বসিয়া রহিল। বহুক্ষণ পরে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিল, তাহলে খেয়ে কাজ নেই। বলিয়া আবার কিছুক্ষণ মাথা হেঁট করিয়া থাকিয়া মুখ তুলিয়া একটু হাসিল। বলিল, ঘৃণা হবার কথাই বটে, কিন্তু তোমার মুখ থেকে এ কথা শুনব আমি কখনো ভাবিনি। সে শুধু একটি লোক ছিল যে ঘৃণায় থালাটা সরিয়ে দিতে পারত, সে সতীশ। তুমি নও ঠাকুরপো। উপেন্দ্র ক্রোধে ঘৃণায় বিস্ময়ে হতবাক নির্বাক হইয়া রহিল। কিরণময়ী তেমনি শান্ত কঠোরভাবে বলিতে লাগিল, তোমার রাগ বলো, ঘৃণা বলো ঠাকুরপো, সমস্ত দিবাকরকে নিয়ে তো, কিন্তু বিধবার কাছে সেও যা তুমিও তো তাই। তার সঙ্গে আমার সম্বন্ধটা কতদূর গিয়ে দাঁড়িয়েছে সেটা শুধু তোমাদের অনুমান মাত্র। কিন্তু সেদিন যখন নিজের মুখে তোমাকে ভালোবাসা জানিয়েছিলুম, তখন তো আমার দেওয়া খাবারের থালাটা এমনই করে ঘৃণায় সরিয়ে রাখোনি। নিজের বেলা বুঝি কুলোটার হাতের মিষ্টান্নে ভালোবাসার মধু বেশি মিষ্টি লাগে ঠাকুরপো। বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী পর্ব আপনাদের জন্য আগামী দিন নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে। শুভ সন্ধ্যা।